আমাদের গ্রামের মানুষ বলে টাকা আলার বুদ্ধি নাই, বুদ্ধি আলার টাকা নাই, তাই না মনিকা? ঠিক এই রকমটা হয়েছে আমাদের। হ্যাঁ, আমাদের যখন টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ ছিল, তখন আমাদের বুদ্ধি ছিল না যে এই টাকাটা কিভাবে কোথায় ইনভেস্ট করলে সেখান থেকে আমরা ডেভেলপ হতে পারবো, তাই না মনিকা? অথবা দেখা যাচ্ছে যে এখন আমাদের টাকা পয়সা নাই, অথচ দেখা যাচ্ছে যে টাকা পয়সা ইনকাম করার মতন সোর্স এখন আমাদের জানা আছে। হ্যাঁ, যে কোথায় ইনভেস্ট করলে আমরা লাভবান হতে পারবো। এখন আমাদের কাছে টাকা পয়সা নাই, যার কারণে এই বুদ্ধিটা আল্লাহ হয়তো বা দিছে। হ্যাঁ, ওই জন্য তো মানুষ বলে যে মানে টাকা আছে তার বুদ্ধি নেই, আর যার বুদ্ধি আছে তার টাকা নাই। আচ্ছা, সাপোজ ধরেন যে আমি আপনাকে দিয়ে বলি, আপনার এখন ধরেন যে আপনার বুদ্ধি আছে, মানে আপনার ইনকাম করার মানে ইয়ে আছে, মানে হাট আছে, কিন্তু আপনার টাকা নাই যে আমি এই টাকা দিয়ে এই ইনকামটা করলে আমার কিছু টাকা আমি লাভবান হতে পারবো, বুঝছেন? মানে দেখেন আমাদের এই দশা। আমাদের যখন আমরা কিন্তু এই হাঁস খামারে আসার আগে অনেকগুলো প্রজেক্ট করছি। যেমন ধরেন যে আমরা এই যে এই গোলটা যে দেখতেছেন, এটা মূলত আমাদের গরুর ঘর ছিল, তাই না মনিকা? আমার এই ঘরে প্রায় 8টা ষাঁড় গরু ছিল। আমি সেই গরুর খামার থেকে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা লস খাইছি। হয়তো বা আপনারা বলতে পারেন যে ভাই 7টা-8টা ষাঁড় গরুর থেকে কিভাবে আপনি 5-6 লাখ টাকা লস খান? এটা আপনাদেরকে আমরা যদি খুলে বলি আপনারা বুঝতে পারবেন, তাই না? আমরা এই হাঁস খামারে আসার আগে গরুর খামার করছি, এনজিওর চাকরি করছি, তারপরে আমাদের বাজারে, নিকটতম বাজারে আমাদের একটা ইলেকট্রনিক্সের দোকান ছিল, তাই না মনিকা? সেখানে আমাদের ছিল কম্পিউটারের ব্যবসা এবং ইলেকট্রনিক্সের যে মালামালগুলো ছিল এগুলোও বেচাকেনা করছি। যখন আপনার ওই যে কম্পিউটার যখন নষ্ট হচ্ছিল, তখন এই ব্যবসার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল। যার কারণে ওই ব্যবসাটাও বাদ দিছি। তারপরে যখন এনজিওর চাকরি ঢুকলাম, মনে করি যে এনজিওর চাকরি যারা করে তারা খুব সুখে থাকে। হ্যাঁ, কিন্তু এনজিওর চাকরি যারা করে তারা যে কষ্টে এই চাকরিটা করে, তাদের মতন কষ্ট মনে হয় অন্য কোনো চাকরির মধ্যে নাই, তাই না মনিকা? আমি যখন এনজিওর চাকরি করছি, সকাল 8টার দিকে 7টার দিকে অফিসে যাচ্ছিলাম, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, সারাদিন ফিল্ডে থাকে। 1টার দিকে অফিসে হাজির হতাম, আবার খাওয়া দাওয়া গোসল করে আবার 2টা, 1টার পরে 1 ঘন্টা বিরতি পাচ্ছিলাম। তারপরে 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, আবার 7টা, 8টা, 9টা, 10টা, রাতে 10টা পর্যন্ত ফিল্ডে কাজ করতে হয়। এনজিওর চাকরি আপনারা যারা করছেন তারা অবশ্যই জানেন যে এনজিওর চাকরি কতটা কষ্টের। কম্পিউটার দোকান, ইলেকট্রনিক্সের দোকান, ওটাও বাদ দিলাম। এনজিওর চাকরি এটা তো খুব পেরেশানি, এত চাপ বলার মতন না। যারা করতেছেন এখন তারা অনুভব করতে পারবেন, বা আমার কথা তাদেরকে বিশ্বাস হবে যে না আমি সঠিক কথাই বলতেছি। হ্যাঁ, তারপরে আসলাম গরুর খামারে। গরুর খামার করতে গিয়ে গরু দেখা যাচ্ছে যে কিনতে গেলে গরুর দাম অনেক বেশি। মনিকা, গরু কিনতে গেলে অনেক দাম বেশি না? বেচতে গেলে দাম নেই। আবার যখন বেচতে যাবেন প্যাকেটের কাছে ফোন দেবেন, হ্যালো ভাই আসেন একটা গরু বেচমো। কবি ভাই গরুর বাজার খুব খারাপ, কালকে বাজার খুব ঢিল গেছে। মানে এই যে সমস্যা, অথচ গরুর গোস্তর দাম আপনি বাজারে কিনতে যান, গরুর গোস্তর দাম ঠিক আছে। আপনি খামারি গরু কিনতে গেছেন, বাজারে গরুর দাম বেশি, আপনার পিছনে দালাল লাগছে। আপনি খামারি গরু বেচতে গেছেন, আপনার কাছে গরুর দাম নাই, তাই না? এরকমটা হয়েছে না আমাদের সাথে? আবার দেখা যাচ্ছে যে আমরা তো আমাদের গরুর খামারটা লোন করেই করছিলাম না? আমরা এই গরুর খামারটা লোন করে করছিলাম। যেমন ব্রাক সমিতির থেকে লোন তুলছিলাম, গ্রামীণ সমিতির থেকে লোন তুলছিলাম, তারপরে হচ্ছে যে আশা সমিতির থেকে লোন তুলছিলাম, তাই না? এগুলোর থেকে লোন তুলে দেখা যাচ্ছে যে আমরা গরুর খামার চালাতে গিয়ে এক সময় যা দেখি আমরা সঠিকভাবে কিস্তি দিতে পারতেছি না। আবার দেখা যাচ্ছে কিস্তি দিবে গেলে আমরা গরুকে সঠিকভাবে খাবার দিতে পারতেছি না। মানে আপনার যদি টাকা পয়সার বাজেট যদি অল্প থাকে, আপনি 2-4-5 লাখ টাকা দিয়ে গরুর খামার করতে পারবেন না। যে কোনো ব্যবসা করতে গেলে এই ধরেন যে কিস্তির উপরে টাকা নিয়ে বা, তবে বিশেষ করে একটা সতর্ক বলি আপনাদেরকে,
আপনি যে ব্যবসায় করেন না কেন, কিস্তির টাকা বা লাভের টাকা বা সুদের টাকা দিয়ে যেটাই করতে যাবেন সেটাতে আপনি লসের শিকার হবেন, তাই না মনিকা? আমরা গরুর খামারে ছিলাম কিস্তির টাকা দিয়ে, যার কারণে আমরা গরুর খামার টিকে রাখতে পারিনি। আলহামদুলিল্লাহ আমরা এই আমাদের হাঁসের খামারটা এখন আমরা এই হাঁসের খামারটা কিস্তির কোনো টাকা দিয়ে এই খামারটা করা না, তাই না মনিকা? মানে লোন তোলা যখন আমরা একবারে বাদ দিছি, মানে আমরা একবারে এই গরুর খামারে লস খাওয়ার পর থেকে একবারে লোন তোলা বাদ দিছি। যে আমরা প্রায় 7-8 বছর এই লোনের পিছনে লাগিয়েছিলাম। হ্যাঁ, লোনে এক কিস্তির থেকে টাকা তুলে আরেক কিস্তি দেই, এক কিস্তির থেকে তুলি আরেক কিস্তি দেই। হ্যাঁ, এরকম করে দেই। আবার গরু হাটে বাজার থেকে কিনে নিয়ে আসি, গরু সঠিকভাবে খাবার খাওয়াই, পরিচালনা করি, করে দেখা যাচ্ছে যে বেশ পেরে গেলে অল্প কিছু টাকা লাভ হয়। হ্যাঁ, তো ওই টাইমে যদি আমরা যদি এই হাঁস খামার গরুর খামার না করে যদি হাঁসের খামার করতাম, তাহলে মনে হয় আশা করা যায় আমরা এতদিনে আমাদের এই হাঁস খামারটা আরো অনেক দূর আগায় নিয়ে যেতে পারতাম, তাই না মনিকা? ওই সময় হাতের ধরে যে টাকা ছিল, মানে বুদ্ধি ছিল না, ওই টাইমে আমাদের কাছে টাকা পয়সা ছিল, আমাদের অর্থ সম্পদ ছিল। আমরা প্রায় গরুর খামার করার পরে আমাদের প্রায় গরুর খামারের লস হওয়ার পরে আমরা আমাদের যে ঋণটা দাঁড় হয়েছিল, হ্যাঁ, প্রায় অনেকগুলো জমি বিক্রি করে আমরা আমাদের সেই ঋণ পরিশোধ করছি। হ্যাঁ, করার পরেও দেখা যাচ্ছে যে আরও কিছু বাদ বাকি ঋণ দাঁড় হয়ে গেছে। যেমন গ্রামের মানুষ আপনারা বুঝতেই পারতেছেন, গ্রামের মানুষ মূলত প্রথমে আগে কিস্তির ফাঁদত পড়ে, তারপরে পরে এই কিস্তির ফাঁদ ঢাকপের যাওয়া পরে সুদের ফাঁদ, তাই না মনিকা? ঠিক একই অবস্থায় আমরাও এই কিস্তি এবং সুদের ফাঁদের মধ্যে পড়ে গেছিলাম। 2019 সালে আমাদের পরিবারে অনেকটাই ঋণ দাঁড় হয়েছিল, অনেকগুলো আমাদের জমি বা বিক্রি করতে হয়েছে, তাই না মনিকা? আপনারা হয়তো বা বলতে পারেন যে ভাই আপনি গরুর খামার করলেন, 5-6 লাখ টাকা লস খাইলেন, অনেকগুলো জমি কিভাবে বেচলেন? এই 5-6 লাখ টাকায় আমাদের ছিল হচ্ছে সম্পূর্ণ টাকা ছিল হচ্ছে যে কিসের উপরে নেওয়া মনিকা? সুদের উপর। গ্রামের যে মানুষেরা যে সুদের ব্যবসা করে তাদের ফাঁদে পড়ছিলাম আমরা, তাই না? পূর্বের যায় আমরা অনেকটাই বিপদগ্রস্ত, বা বলতে পারেন যে আমাদের পিঠ একদম দেয়ালের সাথে ঠেকা এখন বর্তমান, তাই না? এখন দেখেন আমার খামারে এখন হাঁস আছে হচ্ছে যে, আজকে তুমি ডিম পেছো কটা? আজকে ডিম পাইছি আমি 220টা। আজকে ডিম পাইছো 220টা। তোমার খামারে হাঁস আছে 332টা, তাই না? তুমি ডিম পাইছো 220টা। এখন যদি আমাদের খামারে 600 কিংবা 700 হাঁস থাকতো, অনেক টাকা লাভ থাকতো এখন আমাদের, তাই না? শুধু আফসোস করতে হয় যে ইস, আগে যদি এই হাঁস খামারে আসতাম তাহলে হয়তো বা এইরকম দুর্যোগ সময় আমাদের দেখতে হতো না, তাই না? যে একটা সময় আছে, এই সময় ধরেন যে আর মানে হাঁস খামারের থেকে 500 হাঁস যদি আমি এখন কিনি, এখন আমি আজ জানুয়ারি মাসে আপনার হাঁস খামারের লাভ, সর্বোচ্চ লাভ থাকে হাঁস খামারের। এটা কি মাস? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 6টা মাস ডিমের বাজার মানে ভালো থাকে, তাই না? এই 6টা মাস ডিমের বাজার ভালো থাকে। এই টাইমে এই 6টা মাস ডিমের ব্যবসা করে সর্বোচ্চ লাভবান হওয়া যায়, তাই না? মানে এখন আমাদের হচ্ছে কি কারণ, মানে আমাদের টাকা নেই, বুদ্ধিও নেই, মানে আমাদের টাকাও নাই, বুদ্ধিও নাই, যার কারণে এইরকম গলে মরে জানি না আমাদের এই খামারটা আগামীতে আরো বড় করতে পারবো কি না। তবে আমাদের আশা আছে, আমাদের খামারে কিন্তু 270টা হাঁস ছিল সর্বশেষ। আমরা 800 হাঁসের খামার করে লস খাওয়ার পরে 270টা হাঁস থেকে এ পর্যন্ত এই বড় হাঁস আছে হচ্ছে যে এখন আছে 332টা। হ্যাঁ, এবং এর পাশাপাশি ছোটখাটো হাঁস আছে মনিকা 226টা আছে এখন। আমাদের আবার 1 মাস বয়সী আমাদের আরেক সেটা হাঁস আছে, সেটার বয়স কতদিন হচ্ছে আজকে? 42 দিন। আজকে নিয়ে 44 দিন হচ্ছে। তো ওইটাতে আছে 226টা, এইটাতে আছে 332টা।
তো প্রায় তো আমার ধরেন যে 450 হাঁসের মানে বাজেট নিয়ে আমি হাঁস খামার শুরু করছি। আজ তো আমরা আমাদের এই হাঁসগুলো কিন্তু সম্পূর্ণ গল্প কিন্তু ওই 270টা হাঁসের থেকে, তাই না? ওই 270টা হাঁস পালন করে লাভবান হওয়ার পরে আমরা এই পর্যন্ত আসতে পারছি। এবং আমাদের পরিবারেও কিন্তু আমরা কয়জন? আমরা 7 জন আমাদের পরিবারে স্টিল। অথচ ইনকাম করে সংসার চালানোর মতন তুমি আর আমি ছাড়া আর কেউ আছে না? হ্যাঁ, না। আপনারা হয়তো বা বলতে পারেন যে ভাই আপনার পরিবারের লোকজন হচ্ছে 7 জন, অথচ আপনার পরিবারে আপনি বলতেছেন যে আমরা 2 জন, আমাদের 2 জনের উপর নির্ভর করে আমাদের পরিবার, তাই না? আমার আব্বা এমন একটা মানুষ, আল্লাহ এমনভাবে তাকে তৈরি করছে, কি আর বলবো আপনাদেরকে। গ্রামের মানুষ আমার আব্বাকে পাগল বলে, তাই না মনিকা? হয়তো বা বলতে পারেন যে ভাই আপনি আপনার আব্বার দুর্নাম করতেছেন বা গীবত করতেছেন। না ভাই না, আমার আব্বা এতটাই নরম সরম বা এতটাই মাটির মানুষ। আমার আব্বা যে তার যে ইনকাম করে যে সংসার চালার লাগবি এইরকম বিবেক বুদ্ধি আল্লাহ আমার আব্বাকে দেয়নি, তাই না মনিকা? আবার দেখেন এই যে আমার আব্বা বিবেক বুদ্ধি এতটা চালাক না, শুধু চালাক না, খুবই নরম সরম, গ্রামের মানুষ পাগল বলে। আবার আমার ছোট ভাই, আমরা 2 ভাই 1 বোন, আমার বোনকে বিয়ে দিছি, আমরা 2 ভাই 1 বোন। আমার ছোট ভাইটা ও হচ্ছে প্রতিবন্ধী, যাকে না আল্লাহ কতটা দুর্যোগ বা বিপদের মধ্যে আমাদেরকে রাখছে, তাই না মনিকা? আমার আব্বার ইনকাম করার কোনো চাহিদা নাই যে ইনকাম করে খেয়ে পরে বেঁচে থাকা লাগবে। আমার আব্বার অর্থ সম্পদ ছিল, প্রায় অনেকগুলো অর্থ সম্পদ ছিল, কিন্তু আমার আব্বার অতটা জ্ঞান বিবেক বুদ্ধি নাই যে কিভাবে এই অর্থ সম্পদ পরিচালনা করে এখান থেকে ডেভেলপ হয়ে আরও বেশি করা যায়, তাই না মনিকা? এইরকম জ্ঞান বিবেক আমার আব্বার ছিল না। আমার ছোট ভাইটা প্রতিবন্ধী। 2010 সালে বাত জ্বর হয়েছিল, তাই না মনিকা? সেই বাত জ্বর থেকে প্রায় আমার ছোট ভাইয়ের পিছনে 12 থেকে 15 লক্ষ টাকা আমরা ওর পিছনে ব্যয় করছি, কিন্তু আমরা ওকে ভালো করতে পারিনি। 12 থেকে 15 লক্ষ টাকা সেই টাইমে 2010 সালে প্রায় 2 বিঘা জমি বিক্রি করছি ওর জন্য, কিন্তু ওকে ভালো করতে পারিনি। আমার আব্বাও একই অবস্থা, থাকা না থাকা একই সমান। আমার ছোট ভাইটাও অসুস্থ, সে হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না, শুধু খায় দায় ঘরের ভিতর শুয়ে থাকে, প্রসাব পায়খানার জন্য একটু টুকটাক করে হাঁটতে চলাফেরা করতে পারে, তাই না মনিকা? 2 জনই সমস্যা। আমার মা আর কি করবি। আমার দাদির 2টা ছেলে, বড় ছেলের কোনো খোঁজ নাই। আমার দাদির 2টা ছেলে, বড় ছেলের কোনো খোঁজ নাই, আমাদের মধ্যেই থাকে। মানে ওই যে কথায় আছে না, মরায় আরো মরে, তাই না? মানে আমরা যে ইনকাম করতে পারি না, আমরা যে কোনো কিছু করতে পারি না, আমার আব্বা যত চাপ আমার বাপের উপরে, তাই না? এখানে 4 জন গেল, মনিকাটা, আমি 5টা 6টা, তাসপি 1টা 7টা, এই 7 জন মানুষ নির্ভর আমাদের 2 জনের উপর, তাই না? জানি না আমাদের এই খামারটাকে নিয়ে কত দূর অগ্রসর হতে পারবো, তবে আপনারা আমাদের দোয়া করবেন আল্লাহ যেন আমাদের মতন এইরকম যাতে দেয়ালের সাথে পিঠ আর কারো না ঠেকায়, তাই না মনিকা? আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের এই হাঁস খামারটাকে একদিন অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি এবং আপনাদেরকে সঠিক তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।